হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা একটা ইন্টারেস্টিং টপিক, এবং এই টপিকটা আমাকে দিয়েছেন মৈনাক চ্যাটার্জি। ওনার অ্যাকচুয়ালি কয়েকটা প্রশ্ন ছিল। আমি গতদিন যে ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কথাবার্তাগুলো বলেছি, তো তার ভিত্তিতে উনি কয়েকটা প্রশ্ন করেছেন এবং আমি ঠিক করলাম যে এটার উপর একটা ভিডিও করা উচিত, বিকজ প্রশ্নটা একটু ইন্টেলিজেন্স প্রশ্ন, এবং এটার যদি আমি সঠিকভাবে উত্তর দিই তো তাহলে কি হবে, অনেকের ক্ষেত্রে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং এই জাতীয় কোনো ইন্টেলিজেন্ট প্রশ্ন যদি আমাকে করা হয়, আমার নিজের খুব আনন্দ লাগে এবং সেটা থেকে উত্তর দিতেও খুব ভালো লাগে। তো যাই হোক, থ্যাংক ইউ মৈনাক। এখন যে প্রশ্নটা উনি করেছেন, প্রশ্নটা হচ্ছে যে আমি গতকাল বলেছিলাম যে এইচডিএফসি এবং বাজাজ ফিন্যান্সের যে শেয়ারগুলো আছে সেগুলো কেন বাড়ছে না, বা তার মধ্যে কী ফাইন্যান্সিয়াল স্ট্রেস রয়েছে ইত্যাদি ইত্যাদি। এখন ওনার প্রশ্নটা হচ্ছে যে এরকম যদি ফাইন্যান্সিয়াল স্ট্রেস থাকে তাহলে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কেন রিলায়েন্স লঞ্চ করলো, প্রশ্নটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে তারা কি মার্কেটের এই থ্রেডটাকে প্রেডিক্ট করতে পারছে না। আর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে ফেড রেট এবং আরবিআই রেট যে হাইক হচ্ছে সব সময়, তার জন্যই কি এই আন্ডার পারফরমেন্সটা চলছে। তো এটা ছিল মৈনাকের প্রশ্ন। এখন আমি প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব, বিকজ আমার প্রশ্নটা খুব মানে পছন্দ হয়েছে বা ভালো লেগেছে। যাই হোক, তো এখন যদি জিও ফিন্যান্স নিয়ে আমাকে কথা বলতে হয় বা রিলায়েন্সকে নিয়ে কথা বলতে হয়, তাহলে প্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে রিলায়েন্সের মাইন্ডসেটটা বা মুকেশ আম্বানি গ্রুপের যে মাইন্ডসেটটা, সেটার উপর প্রথমত আমাদের একটু নজর দিতে হবে। দেখুন, রিলায়েন্স কীরকমভাবে বিজনেস করে, যে যখন কোনো একটা মার্কেটের মধ্যে প্রচুর সংখ্যক প্লেয়ার চলে আসবে, সেই প্লেয়ারগুলো যে মুহূর্তে চলে এলো এবং সেই প্লেয়ারগুলোর কাজ হচ্ছে কোনো একটা বিজনেস অপরচুনিটিকে এনক্যাশ করার জন্য তারা যখন চলে আসবে, এবং সেই প্লেয়ারগুলো অ্যাকচুয়ালি কী করে, ক্যাটাগরিটা তৈরি করে, মানুষকে অ্যাওয়্যার করে, এই সমস্ত কিছু করতে গিয়ে তাদের অ্যাকচুয়ালি ক্যাপিটালটা ধ্বংস হয়ে যায়। ওকে, রিলায়েন্স তখন কি করে, সেই জিনিসটাকে এনক্যাশ করার জন্য নামে। এখন এই প্রসঙ্গে একটা জিনিস বলে নেওয়া ভালো, আপনি রিলায়েন্সের কথা বলুন, টাটার কথা বলুন, বা আপনি যদি আদিত্য বিড়লা গ্রুপের কথা বলেন, এই তিনটে গ্রুপ কিন্তু জেনারেলি ওই মানে কি বলবো, ধরতক্তা মার পেড়ে এরকমভাবে বিজনেস করে না। এদের একটা ভিশন থাকে, ভিশনটা হচ্ছে 15 বছর, 20 বছর, 10 বছর, এরকম একটা লং টাইমের একটা ভিশন নেয়, কোনো একটা বিজনেসের মধ্যে ইনভেস্ট করে, সেই বিজনেসটাকে ডমিনেট করে। এটা আমি আগের দিনেও বলেছি যে আদিত্য বিড়লা যখন মানে আল্ট্রাটেকের বিজনেস করতে নেমেছিলেন, তখন তিনি কিভাবে ডমিনেট করার জন্য নেমেছিলেন। এখন তিনি পেন্ট মার্কেটের মধ্যে নামছেন। পেন্ট মার্কেটে কি হয়েছে, যে অনেকগুলো প্লেয়ার চলে এসছে, মানুষের অ্যাওয়ারনেস চলে এসছে, এবারে বিজনেসটা করাটা অনেক বেশি সুবিধাজনক হবে। একইভাবে আপনি যদি রিলায়েন্সের কথা ভাবেন, আপনি প্রথমে টেলিকম বিজনেসটার কথা ভাবুন। নর্মালি জিওর যে লঞ্চিংটা, সেই লঞ্চিংটা নিয়ে আপনি একটু চিন্তা করুন। আজ থেকে 10 বছর 15 বছর আগে, যে সময় মোবাইলের দুনিয়াটা জাস্ট এক্সপ্লোর হচ্ছে, 2G মোবাইল ফোনগুলো চলছে, সবাই ফ্রি সার্ভিসেস দিতে শুরু করেছে, ইনকামিং আউটগোয়িং বোথ। সেই সময়ে আমাদের প্রচুর সংখ্যক মোবাইল কোম্পানি ছিল, রাইট, টেলিকম বিজনেসের জন্য। ইউনিনট, আপনার এমটিএস, তারপরে হচ্ছে টাটা ডোকোমো, এয়ারসেল, আপনার তারপরে হচ্ছে রিম, যেটা অনিল আম্বানি গ্রুপের ছিল, তারপরে ছিল হচ্ছে আপনার এয়ারটেল, ভোডাফোন। মানে আপনি যদি দেখেন, প্লেয়ারে ভর্তি। এই প্লেয়ারগুলো কি করলো, মানুষের হাতে মোবাইল ফোন দিল, তাদেরকে জাস্ট ইন্টারনেট অ্যাক্সেস করাটার একটা সুবিধাটা দিতে শুরু করলো, এবং তার সাথে ইনকামিং আউটগোয়িংয়ের যে ব্যাপারটা, সেই জিনিসটাকে তারা কিন্তু আনলো। এখন এই প্লেয়ারগুলো কেউ কিন্তু পয়সা বানাতে পারছিল না বড় রকমভাবে, নিজেদের মধ্যে কম্পিটিশন খেয়েই এই ব্যাপারটা চলতে শুরু করলো। তারপরে 2014 দিকে কিন্তু এই মার্কেটটাকে ডিসরাপ্ট করার জন্য মুকেশ আম্বানি এলেন, এবং মার্কেটটাকে ডিসরাপ্ট করে পুরো মার্কেট শেয়ারটাকে ক্যাপচার করে নিয়ে বেরিয়ে চলে গেলেন, রাইট। এবং এই মুহূর্তে ইন্ডিয়াতে যদি দেখেন, ওই প্লেয়ারগুলো, ছোট ছোট সব প্লেয়ারগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। পুরো মার্কেট শেয়ারটা বা পুরো বিজনেসটা গিয়ে পড়েছে মাত্র দুটো কোম্পানির মধ্যে, একটা হচ্ছে জিও, সেকেন্ড হচ্ছে এয়ারটেল। আর ভোদাফোনকে ধিকি করে গভর্নমেন্ট সাবসিডি দিয়ে বাঁচিয়ে রাখছে। তার কারণ হচ্ছে যে ভোডাফোনকে গভর্নমেন্টের দরকার, তা নাহলে এই দুটো প্লেয়ার ডমিনেট করবে। গভর্নমেন্ট কখনোই চায় না যে এই দুটো প্লেয়ার মিলে একটা পুরো মার্কেট বা একটা পুরো ইন্ডাস্ট্রিতে থাকুক।
তাহলে এরা দুজনের মধ্যে কোলাবোরেশন করে মার্কেটের কম্পিটিটিভ ব্যাপারটাকে নষ্ট করে দিতে পারে। তার জন্য ভোদাফোনকে বাঁচিয়ে রাখা, আর কোনো রিজন নেই ভোদাফোনকে বাঁচিয়ে রাখার পিছনে। যাই হোক, এখন এটা গেছে টেলিকম মার্কেট। এরপরে আমি আসছি জিও ফিন্যান্সের কথা। এই কথাটা কেন বললাম, কারণ আপনি মাইন্ডসেটটা যদি দেখেন তাহলে মার্কেটটা প্রথম তৈরি করবে প্রচুর প্লেয়ার, এবং সেই মার্কেটটাকে খেতে আসবে রিলায়েন্স বা বড় কোনো একটা কোম্পানি। এটা প্রত্যেকটা বিজনেসের সাথেই হয়েছে এবং এটাই হয়ে চলেছে। এখন জিও ফিন্যান্সের কথায় আসি। আপনি যদি দেখেন বিগত 10 বছরে ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে একটা বিশাল বড় পরিবর্তন এসছে। আমাদের এই যে কনজিউমার বিহেভিয়ারের নেচারটা, এটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে। কোভিডের পর ইন্স্যুরেন্সের দিকে একটা বিশাল বড় রকম ঝোঁক বেড়েছে। তার সাথে সাথে এই শেয়ার বাজার, স্টক মার্কেট, এইগুলোতে ইনভেস্টমেন্টের একটা মানে প্রবণতা বেড়েছে। এছাড়াও পার্সোনাল লোন থেকে শুরু করে বাদবাকি যত রকম লোনের বিজনেস আছে, আনসিকিউরড লোন, সেই প্রত্যেকটা জিনিসের পরিমাণটা বেড়েছে। এখন যারা এক্সিস্টিং প্লেয়ার ছিল তারা এটা করতে করতে এক্সস্ট হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের দম বেরিয়ে আসছে এবং তাদের বিজনেসের মধ্যে একটা স্ট্রেস পড়ছে। যদিও বিজনেসটা পরে রিভাইভ করতেই পারে বড় প্লেয়ারদের, কিন্তু তাদের মধ্যে একটা এরকম এক্সশন চলে আসছে। এই এক্সশনটাকে ডিসরাপ্ট করার জন্য কিন্তু জিও ফিন্যান্সের আবির্ভাব, এবং এটা রিলায়েন্স বুঝতে পেরেছে যে জিও ফিন্যান্সকে যদি বড় হতে হয় তাহলে আমাকে এই টোটাল মার্কেটটার মধ্যে কিন্তু ক্যাপচারিংটা করতে হবে। আপনি যদি দেখেন এর বিহাইন্ড স্টোরিটা, জিও ফিন্যান্সের কিছুটা মানে সাকসেস পাওয়ার জন্যই পেটিএমকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা কিছুটা পেটিএম এর মধ্যে দায়ী, কিছুটা তারা দায়ী নয়। সমস্ত কিছুই যদি আপনি দেখেন, রেগুলেশন ভায়োলেশন প্রচুর হয়, প্রচুর কোম্পানি করে, তারা কিছু পরিমাণ টাকা দিয়ে ছাড় পেয়ে যায়, কিন্তু পেটিএমের ক্ষেত্রে জিনিসটা সম্পূর্ণভাবে উল্টো দিকে গিয়েছে। তো যাই হোক, ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে এই যে স্ট্রেসটা আসছে, এই স্ট্রেসটার মধ্যে কিন্তু জিও ফিন্যান্স নেই, কারণ সে এইখানে অত পরিমাণ টাকা ওইভাবে ইনভেস্ট করেও নি, ছড়ায়ও নি। তারা এর পরে খেতে শুরু করবে যেখানে বাকি প্লেয়াররা স্ট্রেসড আউট হয়ে গেছে। সুতরাং এই জায়গায় একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কিন্তু জিও পাবে। জিও ফিন্যান্স এই জিনিসটা অনেক আগে থেকে জানতো, তারা অনেক পরিকল্পনা করেই নামে, এবং তারা জানে যে এই স্ট্রেসটা আসবে। যেভাবে আপনি টেলিকম কোম্পানিতে স্ট্রেস এসেছিলো তখন জিওর আবির্ভাব হয়েছিল, সেম ওয়েতে ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে যখন স্ট্রেস আসছে তখন তারা কিন্তু নিজের একটা নতুন কোম্পানি নিয়ে আবির্ভাব হচ্ছে। এখন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু জিও ফিন্যান্স একা করছে না। জিও ফিন্যান্স এখানে ওয়ার্ল্ডের সব থেকে বড় ফাইন্যান্সিয়াল কোম্পানি যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক রক, যার টাকার পরিমাণ সব থেকে বেশি, এবং পৃথিবীর মধ্যে সাকসেসফুল যত কোম্পানি আছে তার 80% কোম্পানিতে ইনভেস্টেড হচ্ছে ব্ল্যাক রক। ওকে, সেই ব্ল্যাক রককে তারা কিন্তু পার্টনার করে এনে এই ব্ল্যাক রক এবং জিও ফিন্যান্স এরা দুজন মিলে কম্বিনেশনে কিন্তু পুরো বিজনেসটাকে পরিচালিত করবে। আমি একটু আমার কম্পিউটার স্ক্রিনে যাওয়ার চেষ্টা করব। আপনি যদি দেখেন এটা জিও ফিন্যান্সের ওয়েবসাইট, এবং জিও ফিন্যান্সের এই ওয়েবসাইটটা যদি আপনি দেখেন, এখানে বিজনেসের মধ্যে তারা লোন, ইন্স্যুরেন্স ব্রোকিং, পেমেন্ট ব্যাঙ্ক, পেমেন্ট সলিউশন ইত্যাদি নিয়ে আসছে। তাছাড়াও এই ব্ল্যাক রকের সাথে জিও ফিন্যান্সের একটা এগ্রিমেন্ট হয়েছে, তারা একটা জয়েন্ট ভেঞ্চার বানাচ্ছে যেখানে আমাদের একটা অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি তৈরি হবে বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তৈরি হবে, রাইট? সুতরাং আপনি যদি দেখেন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এখন অলিতে গলিতে মিউচুয়াল ফান্ড রয়েছে, মানে 400, 500, 600 মিউচুয়াল ফান্ড তৈরি হয়ে গেছে ইন্ডিয়াতে। যে যেখান থেকে পাচ্ছে টাকা নিয়ে আসছে, আছে গুটি কয়েক কোম্পানি, সেখানেই কিন্তু ইনভেস্টমেন্ট চলছে কন্টিনিউয়াসলি, রাইট? সুতরাং ইন্ডাস্ট্রি কিন্তু স্ট্রেসড আউট হচ্ছে, একটা ডিসরাপশন দরকার, সেই ডিসরাপশনটা কিন্তু জিও ফিন্যান্স করবে। এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই যে আমি আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেব, বাট আমার মনে হয় এই কারণের জন্যই জিও ফিন্যান্সের আবির্ভাব, এবং যেভাবে আমি জিনিসটাকে দেখছি আমি এই পার্সপেক্টিভ থেকে দেখছি, এবং তার জন্যই জিও কিন্তু এর ফাইন্যান্সিয়াল সার্ভিসেসটা লঞ্চ করেছে। আশা করি আমি মৈনাকের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এখন নেক্সট প্রশ্নটার কথা বলবো, উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট প্রশ্নটা ছিল যে তাহলে এই যে আরবিআইয়ের যে রেট হাইক বা আপনার ফেডের যে রেট হাইক, অর্থাৎ যে কোনো সেন্ট্রাল ব্যাংকের যে রেট হাইক হচ্ছে, এটার জন্য কি ফাইন্যান্সিয়াল সেক্টর স্ট্রেসে আছে? এটার জন্য কিছুটা স্ট্রেসে আছে, বিকজ আপনার যদি রেট হাইক বাড়ে তাহলে লোনের পরিমাণ কমে, রাইট? কারণ ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করার জন্য
গভর্নমেন্ট বা যে কোনো সেন্ট্রাল ব্যাংক এই জাতীয় পলিসিস নেয়, যেটাকে আমরা বলি কন্ট্রাকশন পলিসি। তো এই কন্ট্রাকশন পলিসির জন্য কিছুটা পরিমাণ প্রেশার তো পড়েই এবং তার সাথে বিজনেস কিছুটা কমে, দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ, এবং তার জন্য আনসিকিউরড লোনের পরিমাণ বেশি। এখন মার্কেটে যদি কোনো একটা ক্রাইসিস আসে, কোনো গ্লোবাল ক্রাইসিস হতে পারে, আমি জিওপলিটিক্যাল ইভেন্টের কথা বলছি না, কোনো একটা বড় গ্লোবাল ক্রাইসিস, যে ক্রাইসিসটা এলে মার্কেট যদি ফল করে যায় তার কিন্তু একটা বিশাল বড় প্রভাব পড়বে আমাদের এই টোটাল ইকোনমিতে এবং সিস্টেমে। মার্কেট যতই মানে বুম বুম করে বাড়ার একটা চেষ্টা করুক না কেন, তার মধ্যে একটা বিশাল বড় ডিসরাপশন আসবে। এই ডিসরাপশনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে মিউচুয়াল ফান্ড, এবং এই ডিসরাপশনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই যে সাধারণ মানুষ রয়েছে তারা প্রত্যেকেই। এটা কিভাবে হবে সেটা নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। বাট মৈনাক যেটা বলতে চাইছে, মৈনাকের কথাটা একদম ঠিক, যে এই যে স্ট্রেসটা তৈরি হচ্ছে, সেই স্ট্রেসটা তৈরি হওয়ার একটা কারণ হচ্ছে যে আপনার ফেডের রেট হাইক বা আরবিআইয়ের রেট হাইক। বাট আপনি যদি দেখেন শুধুমাত্র এটাই কারণ নয়, এর পিছনে আমাদের মানে বিহেভিয়ারাল যে চেঞ্জেসটা ফাইন্যান্সিয়াল সেক্টরের প্রতি বা ফাইন্যান্সের প্রতি, সেই বিহেভিয়ারাল চেঞ্জেসটা এবং ইনফ্লেশনও আর একটা কারণ। তো এই সমস্তগুলো মিলেই কিন্তু এক্সিস্টিং ফাইন্যান্সিয়াল প্লেয়ারদের মধ্যে একটা স্ট্রেস তৈরি হয়েছে। দেখা যাক সেটা কিভাবে প্লে আউট হয়, তার বিভিন্ন ইকোনমিক ডেটার উপর নজর রাখতে হবে, এবং তার সাথে যারা এইভাবে স্ট্রেসড হয়ে গেছে তাদের অ্যাক্টিভিটিসগুলোকে নজর রাখলেই তখন আপনি সেখান থেকে একটা ফায়দা গেইন করতে পারবেন। তার জন্য এই ডিপ স্টাডিগুলো করতে হবে। আশা করি মৈনাকের প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি। যদি উত্তর দিতে পারি মৈনাক কাইন্ডলি কমেন্ট করো, আর যদি কোনো ফলো আপ কোয়েশ্চেন থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। আপনাদের কার কী বক্তব্য সেটা আমাকে কমেন্ট করে জানান। এবং আমি আগামীকাল যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আমি কেন বলছি যে গ্লোবাল ক্রাইসিস এলে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তারা প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হবেন, এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কিন্তু বিশাল বাজেভাবে ধ্বংস হবে। এবং যারা এটা মনে করছেন যে প্রচুর একটা মানির ইনফ্লো রয়েছে, সেই ইনফ্লোটা কিভাবে নষ্ট হতে পারে তার উপর আমি একটা মানে প্রেডিকশন বলবো না, আমি একটা থিওরি দেওয়ার চেষ্টা করব আগামীকালকের ভিডিওতে। ভিডিওটা ইন্টারেস্টিং লেগে থাকলে লাইক করে দিন, শেয়ার করুন, এবং তার সাথে সাথে আপনার মনে যদি এই জাতীয় কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানান, আমি আমার মতো যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।